ভারতের একটি মারধরের ভিডিওকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ইমাম মুয়াজ্জিন নির্যাতন বলে দাবি করা হয়েছে। এমন গুজবকে সত্যি ভেবে আবার লক্ষ লক্ষ মানুষ প্রতিক্রিয়াও জানিয়েছেন। শুধু তাই না, ক্রিকেটার সাকিব আল হাসান ও সাবেক ক্রীড়া উপদেষ্টাকে জড়িয়েও একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। চলুন দর্শক দেখে নেই কিছু ফ্যাক্ট চেক। সম্প্রতি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর গণভোট বলে কিছু নাই বক্তব্যের একটি পুরনো ভিডিওকে সাম্প্রতিক মন্তব্য বলে দাবি করে ছড়িয়ে দেওয়া হয়েছে প্রায় সবকটি সামাজিক মাধ্যমে। পোস্টটিকে ঘিরে আবার হাজার হাজার মানুষ প্রতিক্রিয়াও জানিয়েছে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি সাম্প্রতিক নয়, মূলত এটি গত বছরে অন্তর্বর্তী সরকার আমলের সময় দেওয়া একটি বক্তব্যের। একই বক্তব্যের ফুটেজ ইত্তেফাকের ইউটিউব চ্যানেল ও এনপিবি নিউজের ফেসবুক পেজেও প্রকাশিত হয়েছিল। ওদিকে ভারতে মারধরের একটি ভিডিওকে বাংলাদেশে ইমাম মুয়াজ্জিন বা জামায়াত নেতাদের উপর হামলার দৃশ্য বলে দাবি করে প্রচার করা হলেও তা ভুয়া। পোস্টটি এককভাবে 23 লক্ষেরও অধিকবার দেখা হয়েছে, 68,000-এরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং 54,000-এরও অধিকবার শেয়ার করা হয়েছে। যাচাই করে দেখা যায় ভিডিওটি বাংলাদেশের নয়, এটি ভারতের উত্তরপ্রদেশের একটি ঘটনা। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর একাধিক প্রতিবেদনে ঘটনাটি প্রকাশিত হয়েছে। ভিডিওটির সঙ্গে বাংলাদেশের চাঁদাবাজি বিরোধী ওয়াজ বা রাজনৈতিক হামলার দাবির কোনো সম্পর্ক নেই। আবার চাঁদা না দেওয়ায় বিকাশ পরিবহন বন্ধ করে দিল বিএনপি শিরোনামে আমার দেশের ডিজাইন নকল করে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। তবে 19 ফেব্রুয়ারি 2026 তারিখে আমার দেশ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। তাদের ফেসবুক, ওয়েবসাইট বা ইউটিউবেও এ সংক্রান্ত কোনো সংবাদ নেই। মূলত ব্যবহৃত ছবিটি 2024 সালের একটি পুরনো ফেসবুক পোস্ট থেকে নেওয়া হয়েছে। গুজব এখানেই শেষ নয়। বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান এর নামে আসিফ মাহমুদের বিচার করতে হবে শিরোনামে প্রচারিত ভিডিওটিও আসল নয়। অনুসন্ধানে দেখা যায় ভিডিওটির দৃশ্যাংশ 2019 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের ফেসবুক পেজে প্রকাশিত একটি পুরনো ভিডিও, যেখানে তিনি আইপিএল সংক্রান্ত কথা বলছিলেন। মূল ভিডিওর পেছনের পরিবেশ একই হলেও বক্তব্য ও ভিজুয়াল এআই প্রযুক্তি দিয়ে তৈরি। দর্শক, আজ ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল বর্তমান সময়ে অপতথ্য ছড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সোশ্যাল মিডিয়ায় ফটোকার্ড ও ডিপফেক ভিডিওকে অস্ত্র বানিয়ে ছড়ানো হচ্ছে গুজব, ফলে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ জনগণ। নির্বাচন পরবর্তী সময়েও অপতথ্যের প্রবণতা কমেনি, বরং সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনাকে ঘিরে নিয়মিত ছড়াচ্ছে গুজব। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতে আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শায়ক দাস, 71। দর্শক, আগে বলেছিলাম আমাদের সাথে আছেন রাজনৈতিক বিশ্লেষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। তার সাথে আমরা আলোচনায় যাচ্ছি। অধ্যাপক মেজবাউল আজম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আয়োজনে। প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, পুরনো ভিডিও বা ভিন্ন প্রসঙ্গের কোনো বক্তব্যকে অন্য কোনো বিষয়ের সাথে জড়িয়ে অপপ্রচার, অপতথ্য ছড়ানো হচ্ছে, এতে আবার মানুষ প্রতিক্রিয়াও দিচ্ছে। এবং যেহেতু ভিডিওটি পুরনো বা বক্তব্যটি পুরনো বা অন্য কোনো প্রসঙ্গে সেটিকে যখন কাট করে অন্য কোনো বিষয়ের সাথে যুক্ত করা হয়, এতে দেখা যায় মানুষের যে মতামতের প্রক্রিয়া সেটিও লক্ষ লক্ষ ছাড়িয়ে যাচ্ছে। কি মনে করেন, কি করার আছে এই বিষয়গুলো নিয়ে? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, এই আমাদের নতুন যে যুগ, এই নতুন যুগের একটা সিরিয়াস একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ব্যবহার করেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুজবগুলো ছড়ানো হচ্ছে। পাশাপাশি ফটোকার্ড জার্নালিজম নামে নতুন একটা বিষয় এখন চালু হয়েছে। বিভিন্ন টিভি চ্যানেল বা বিভিন্ন পত্রিকার লোগো দিয়ে ফটো কার্ড বানিয়ে এমন ভাবে এটা ছড়ানো হচ্ছে যে মানুষ দেখে সেটাকে বিশ্বাস করছে এবং প্রতিক্রিয়া জানাচ্ছে। এটাই হচ্ছে বর্তমান সময় ট্রেন্ডস। তো এখন বিষয়টা হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ব্যবহার করে এবং এই ফটো কার্ড জার্নালিজমের মাধ্যমে যে গুজবটা ছড়ানো হচ্ছে, এটা থেকে কিভাবে রক্ষা পাবো সেটি হচ্ছে এখনকার যুগে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এটা নিয়ে করণীয় কি সেই বিষয় নিয়ে আমাদেরকে ভাবতে হবে। তো আমি দীর্ঘদিন থেকে বলে আসছিলাম যে এখানে বেশ কিছু করণীয় বিষয় আছে। যেমন 1 নম্বর যদি আমি বলি, সেটি হচ্ছে যে
বাংলাদেশে যে স্কুল কলেজগুলো রয়েছে, স্কুল কলেজগুলোতে আইসিটি নামে একটা সাবজেক্ট কিন্তু পড়ানো হয়। কিন্তু আইসিটি সাবজেক্ট যদিও পড়ানো হয়, কিন্তু এই সাবজেক্টে এখানে এই যে প্রোপাগান্ডা এবং গুজবকে কিভাবে কমব্যাট করা যাবে, এটাকে কিভাবে আমরা ফেস করব, এবং আমাদের ইয়াং জেনারেশন, সাধারণ মানুষ, তারা কিভাবে কোনটা গুজব বা কোনটা সঠিক বা কোনটা সঠিক নয়, এই বিষয়টা তারা কিভাবে আইডেন্টিফাই করবে, এই আইসিটি সাবজেক্টটাকে আমরা ব্যবহার করে এটাকে কিন্তু ইয়াং জেনারেশনটার মধ্যে আমরা একটা সচেতনতা খুব সহজেই কিন্তু গড়ে তুলতে পারি। এটার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বা তথ্য মন্ত্রণালয় থেকে যদি একটা উদ্যোগ গ্রহণ করা যায়, খুব সহজেই সারা দেশের স্কুল কলেজগুলোতে এই বিষয়ে একটা প্রশিক্ষণের আয়োজন করা যেতে পারে। সভা, সেমিনার, সিম্পোজিয়াম এই ধরনের আয়োজন করলে তরুণ সমাজের মধ্যে যখন এই বিষয়টা নিয়ে সচেতনতা সৃষ্টি হবে, তখন তাদের মধ্য দিয়ে তাদের যে পরিবার, তাদের যে সারাউন্ডিংস, তাদের যে বন্ধু বান্ধব, সবার মধ্যে কিন্তু এই বিষয়টা ছড়িয়ে পড়বে যে গুজবকে আমরা কিভাবে কমব্যাট করতে পারবো এবং সত্য মিথ্যা নিউজ আমরা কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে আমরা বুঝতে পারবো। এটা একটা বিষয়। আর একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের যে টিভি চ্যানেলগুলো রয়েছে বা মিডিয়া হাউস গুলো যারা রয়েছে, প্রত্যেকটা মিডিয়া হাউস, প্রত্যেকটা টিভি চ্যানেলে যদি এই যে রিউমার স্ক্যানার টাইপের একটা যদি সেল থাকে, যে তাদের এই ফটো কার্ড ব্যবহার করে যখনই কোনো নিউজ সোশ্যাল মিডিয়ায় আসবে, তারা যেন সাথে সাথে সেটাকে রেসপন্স করে এবং তারা যেন সেটাকে সত্যটাকে তুলে ধরে। এইভাবে চতুর্দিক থেকে এই বিষয়টাকে যদি আমরা এইভাবে উদ্যোগ গ্রহণ করি, তাহলেই হচ্ছে আমরা এই প্রোপাগান্ডা থেকে আমরা রক্ষা করতে পারবো। এবং এই প্রোপাগান্ডা কিন্তু আপনি জানেন যে খুব সিরিয়াস, খুব ট্রিমেন্ডাস ধরনের রিয়াকশন কিন্তু ওদের তৈরি হয় অনেক সময় বড় বড় দুর্ঘটনাকে কেন্দ্র করে। তো বর্তমান নতুন সরকার এসেছে, একটি গণতান্ত্রিক একটা প্রবেশ করেছি। তো এই মুহূর্তে যদি গুজবকে যদি আমরা মানে কমব্যাট করতে পারি, এটাকে সমাজ এবং গণতান্ত্রিক একটা সমাজ প্রতিষ্ঠায় কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। তো সেই পদক্ষেপগুলা নেয়ার জন্য আসলে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়কে এই বিষয়টা দেখতে হবে। মেজবাউল আজম, আরও একটি বিষয় আমি সাথে যুক্ত করতে চাই। এক তো আমরা ফটোকার্ড তো দেখছি, অপতথ্য এবং গুজব জাতীয় আমরা সংবাদ তো দেখছি, একই সাথে আরেকটি বিষয় সাম্প্রতিক সময় আমরা দেখেছি কোনো এক জায়গার সাক্ষাৎকারের একটি ছবি নিয়ে, যেটি ইতিমধ্যে আপনি হয়তো প্রতিবেদনে দেখেছেন, সাকিব আল হাসানের এক সময়কার একটি বক্তব্যকে নিয়ে এর মাধ্যমে তার লিপসিংটাকে বদলে দিয়ে অন্য বক্তব্য জুড়ে দিয়ে ছড়ানো হচ্ছে। এখন এআই যে ধরনের অগ্রগতি করছে, অনেকটা বোঝা কিন্তু 100 জনের মধ্যে 10 জন, 20 জন, 50 জনই কিন্তু এটা বুঝতে পারেন না। এই জায়গাটা থেকে আসলে কি করার আছে, যখন এরকম ঠোঁট নাড়ানোর যে কৃত্রিম বুদ্ধিমত্তার যে ব্যবহার, সেই ব্যবহারটাকে নিয়ে আসলে কি করা যায়? আচ্ছা, এটা হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যবহার, এবং সেটাই কিন্তু আমি বললাম প্রথমে যে এইটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, এটা বোঝার বিভিন্ন টেকনিক কিন্তু আছে, যে টেকনিক গুলো ব্যবহার করে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি যে এখানে এআই ব্যবহার করা হয়েছে, এটা প্রকৃত তথ্য না। এবং এটার জন্য কিন্তু আমি বলছিলাম যে প্রত্যেকটা স্কুল কলেজে যে আইসিটি সাবজেক্টটা যে রয়েছে, এই আইসিটি সাবজেক্টটা যে শিক্ষকরা পড়ান, তাদেরকে বেস করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর যারা বিশেষজ্ঞ আছে সারা দেশে, তাদেরকে ব্যবহার করে যে সারা দেশে যে প্রশিক্ষণটা ছড়িয়ে দেওয়া যায়, তাহলে এটা খুব দক্ষতার সাথে এই বিষয়কে আমরা প্রতিরোধ করতে পারবো। এটা কিন্তু একটা বোঝার বিষয় যে কোন টেকনিকে আমরা বুঝতে পারবো, কিভাবে বুঝতে পারবো যে এখানে এআই ব্যবহার করা হয়েছে। এবং এটা একটা টেকনিক্যাল নলেজ, এটা একমাত্র এআই এর উপরে এবং আইসিটি বিশেষজ্ঞ যারা আছেন, তারা যদি এটা সারা দেশে এই আইসিটি সাবজেক্টকে কেন্দ্র করে, তারাই একমাত্র এটা এই টেকনিক গুলা সবাইকে প্রশিক্ষণ দিয়ে মেজবাউল আজম, চমৎকারভাবে বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম। মেজবাউল আজম, আপনি আমাদের সাথে থাকুন, আপনার কাছে আমরা ফিরবো। এই মুহূর্তে একটি বিরতির সময় হচ্ছে, বিরতির পর আমরা আপনার কাছে ফিরছি। দর্শক, আমরা আলোচনা চালিয়ে যাবো। এই মুহূর্তে একটি বিরতির সময় হচ্ছে, বিরতির পর ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি রিউমার চেক নিয়ে এক্ষেত্রে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আমরা আলোচনা করছি, আমাদের সাথে আমাদের অতিথি মেজবাউল আজম যুক্ত আছেন, আমরা তার সাথে আলোচনায় ফিরছি। অধ্যাপক মেজবাউল আজম, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। এই পর্যায়ে যে প্রশ্নটি রাখতে চাই, একটা লম্বা সময় যাবৎ গুজব বা অপতথ্যের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে মানুষ। আমরা কিন্তু দেখছি গুজব এবং অপতথ্যের যে গতিবিধি, সেটি গত 2 থেকে 2.5 বছরে প্রচুর পরিমাণে বেড়েছে। এই পর্যায়ে যেটি আমি জানতে চাই, গুজব ছড়ানোর দায় এখন পর্যন্ত কাউকে শাস্তি পেতে দেখেছেন কিনা, বা এদের এই ধরনের যারা গুজব ছড়ান তাদের আইনের আওতায় আনা কি খুব কঠিন? জি, ধন্যবাদ।
এই যে 2 থেকে 2.5 বছরের কথা বললেন, এটা মূলত আসলে এই 2-2.5 বছরের মধ্যে কিন্তু মানে এআই যে প্রযুক্তিটা, সেই প্রযুক্তিটা কিন্তু এই 2 থেকে 2.5 বছরে এটা বিকশিত হয়েছে, নতুন এসেছে এবং এটার ব্যবহার শুরু হয়েছে। যার ফলে এই নতুন চ্যালেঞ্জটা দেখা দিয়েছে। এখন কথা হচ্ছে যে এই ধরনের গুজব ছড়ানো, এই দ্রুত সময়ের বিরুদ্ধে যে দ্রুততম সময়ে যে এআই প্রযুক্তিটা আমাদের সোসাইটিতে এসেছে, সেই অনুযায়ী কিন্তু রাষ্ট্র এই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে চিন্তা করার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার বা যে স্টাডি দরকার, যে গবেষণা দরকার, কোনো কিছুই কিন্তু বাংলাদেশে ভালোভাবে হয়নি। বিষয়টা শুধুমাত্র আলোচনায় এসেছে। তো এর জন্য যে ধরনের আসলে রাষ্ট্রীয় আইন তৈরি করা যে প্রয়োজন, সেটাও কিন্তু স্টাডি যেমন হয়নি, সেরকম ভাবে কিন্তু আইনও তৈরি করা হয়নি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কেন্দ্র করে এবং গুজবকে কেন্দ্র করে কি ধরনের আইন আসলে দরকার, সেটি কিন্তু বাংলাদেশে আসলে হয়নি। তো সে কারণে এই বিষয়টাতে আইনের আওতায় আনাটা খুব একটা বেশি চোখে পড়েনি। তো এখন সময় এসেছে এদের বিষয়টাকে খুব ভালোভাবে স্টাডি করা এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে বিশ্বের কোথায় কি ধরনের আইন আছে সেই বিষয়টা নিয়ে একটু গবেষণা করে স্টাডি করা এবং বাংলাদেশের বিষয়ে স্টাডি করা যে এইটার কিভাবে আইনি কাঠামোর মধ্যে যারা গুজব যারা রটায় তাদেরকে আইনি কাঠামোর মধ্যে বা জবাবদিহিতার মধ্যে কিভাবে নিয়ে আসা যায় সেই বিষয়টা নিয়ে স্টাডি করে গবেষণা করে আসলে প্রথমত আগে আইন প্রণয়ন করতে হবে। আর পাশাপাশি এই সচেতন করার যে কাজগুলো সেটাও চালিয়ে যেতে হবে। এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়, তারপরে আপনার যে মিডিয়া হাউসগুলো রয়েছে, তারপরে আপনার যে গভর্নমেন্টের ইনিশিয়েটিভের পাশাপাশি যে প্রাইভেট এবং পাবলিক পার্টনারশিপ আসলে তৈরি করতে হবে। সেগুলোর কাজ এগিয়ে নিতে হবে আস্তে আস্তে, যে পাবলিক ইনিশিয়েটিভ গুলোর পাশাপাশি যে প্রাইভেট যে ইনস্টিটিউশন গুলো আছে যারা এই রিমার নিয়ে বা প্রোপাগান্ডা নিয়ে কাজ করে, তাদের সাথে একটা কোলাবোরেশন করে কিছু ইনস্টিটিউশন বিল্ডিং করতে হবে, করে পুরো জিনিসটার একটা নতুন আইনি কাঠামো এবং জবাবদিহিতার একটা মেকানিজম আসলে তৈরি করতে হবে, যেটা বাংলাদেশে এখনো হয়নি। তো সেটি নিয়ে এখন এই নতুন গভর্নমেন্টকে কাজ করতে হবে, করে আমরা আসলে দেখতে পাবো যে কিভাবে আইনি কাঠামো নিয়ে আসা যায়। মেজবাহুল আজম, আরও একটি বিষয় ছোট্ট করে আপনার মতামত যদি রাখতে চাই, সেটা হচ্ছে যখন আমরা দেখছি নানা ধরনের আইন প্রণয়নের যখন ব্যবস্থায় যখন আমাদের যেতে হবে, নানা ধরনের পদক্ষেপে যখন এই বিষয়ে শক্ত হাতে যখন নিতে হচ্ছে, একটু উদাহরণ টেনে জানতে চাই। আমরা তো দেখেছি নানা দেশে এই ধরনের গুজব নিয়ে নানা ধরনের কার্যক্রম তারা নিয়েছে, আইনি পদক্ষেপ নিয়েছে। আমরা যদি কাউকে রোল মডেল বা কোনো ধরনের পদ্ধতিকে যদি আমরা মডেল হিসেবে নিতে চাই, আপনি কি মনে করেন কোন পদ্ধতিগুলোকে আসলে সবার আগে পদক্ষেপ হিসেবে নেওয়া উচিত বা সবার আগে সেদিকে কাজ করা উচিত? প্রথম কাজটা করা উচিত হচ্ছে আপনাকে যেটা আগে আমি বললাম, যে এটার পিছনে আগে প্রথমে সচেতনতা তৈরির কাজটা করতে হবে। মানে শুধু আইন দিয়ে তো এটাকে কমব্যাট করা যাবে না, প্রতিরোধ করা যাবে না। প্রথমে সচেতনতা তৈরির কাজটাকে যেমন এগিয়ে নিতে হবে, আর পাশাপাশি মডেলের যে কথাটা বললেন, এই মডেলটা আসলে এটা স্টাডির একটা ব্যাপার, গবেষণার ব্যাপার, যে বিশ্বের কোন জায়গায় কোথায় কি ধরনের মডেল অনুসরণ করা হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে কেন্দ্র করে যে গুজব রটানো হয়। আমাকে বোধহয় শুনতে পেয়েছেন? জি, এখন শুনতে পাচ্ছি, বলুন। জি জি, আচ্ছা, আমি বলছিলাম যে প্রথমে আগে সচেতনতা তৈরির কাজটা আগে প্রথমে করতে হবে। এটার পাশাপাশি আপনি যে মডেলটার কথা বললেন, এই মডেল আসলে আপনার যে সারা বিশ্বে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ব্যবহার করে যে গুজব রটানো হয়, সেই গুজবকে কমব্যাট করার জন্য পৃথিবীর কোন জায়গায় কি ধরনের মডেল অ্যাপ্লাই করা হচ্ছে, কোথায় সাকসেসফুল হচ্ছে, কোথায় হচ্ছে না, এটা নিয়ে একটা এক্সটেন্সিভ এবং একটা রিসার্চ দরকার। তো সেখান থেকে গবেষণার মাধ্যমে বা স্টাডি করার মধ্য দিয়ে আসলে কোন মডেলটা এফেক্টিভ সেটা পরিকল্পিতভাবে আমাদের আসলে এগোতে হবে, যাতে আমরা সহজে এই বিষয়গুলো পদক্ষেপ নিতে পারি। মেজবাহুল আজম, বেশ কিছু তথ্য আপনার কাছে জেনে নিলাম, ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন মেজবাহুল আজম, রাজনৈতিক বিশ্লেষক এবং অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner-এ। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন, আর থাকুন ৭১-এর সাথে।